এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তুই বিস্কুটের পাত্রে মুখ দিয়েছিস তো? তোকে না শিখিয়েছি নিজের প্লেট ছাড়া অন্য কোথাও খাবার দেখলেই মুখ না দিতে? অবলা জাত। সে শুধু জানতো মালকিনের জিনিসপত্র অন্যের হাত থেকে রক্ষা করতে হয়। চোর যে উল্টে তাকে বকা খাওয়াবে কে জানতো। টফি বিস্কিটটা নামে রেখে শুভার দিকে চেয়ে আবারও চেঁচিয়ে উঠল। শুভা সিলিংয়ের ডিজাইন দেখতে ব্যস্ত। ইংলিশ আন্টি ধমকে ওকে সরিয়ে দিলেন। যাওয়ার সময় মুখ থেকে নামে রাখা বিস্কিটটাও নিতে ভুলল না টফি। ইংলিশ আন্টি বসতে শুভা এবার আসল কথা এলো। বলল, আন্টি, সামনে আমাদের এনজিও এর বড় একটা ইভেন্ট আছে। আপনি তো বেশ কয়েকবার প্রধান অতিথি হিসেবে গেছেন। আমি ভাবছিলাম এবারও যদি যোগ দেন, আপনাকে সভাপতি করার জন্য প্রস্তাব পেশ করব। আপনার প্রতি সকলের পজিটিভ সাইন আছে। বলো কি, একেবারে সভাপতি? ইংলিশ আন্টির চোখ কপালে উঠে যাওয়ার জোগাড়। আলবাত, আমাদের সংস্থার কার্যক্রম বর্তমানে ঢাকায় হলেও টিম বড় হচ্ছে, শাখা প্রসারিত হচ্ছে, বিভিন্ন জেলায় ছড়াবে। আপনার নামও প্রচার হবে তখন। তাছাড়া চৌধুরী আন্টি শুনলাম নারী সংস্থা নিয়ে বেশ সরব, কিন্তু নারীদের নিয়ে কাজ করার জন্য এমন অনেক সংস্থা হয়েছে। পশু প্রাণীদের জন্য কয়টা ভেবে দেখুন আন্টি। এলাকার সম্ভ্রান্ত ধনী বাড়ির মানুষদের মাঝে সমাজসেবা করে নাম কামানোর একটা প্রবণতা আছে। বিশেষ করে শিল্পপতি ব্যবসায়ীদের বউরা এই ধরনের কাজে ইদানিং বেশ সরব হচ্ছে। অনেকের কাছে আবার দুর্নাম ঢাকার পদ্ধতিও এটি। ইংলিশ আন্টির সেসবে দোষ নেই, কিন্তু নারীতে অহংকার, গৌরব ও বিলাসিতা প্রদর্শনের একটা অদৃশ্য প্রতিযোগিতা আছে। ইংলিশ আন্টি সেসব চিরায়ত স্বভাব বর্জিত নন। তিনি বললেন, নেক্সট ইভেন্ট কবে? আমাকে ভেন্যু দিন, তারিখ সব জানিয়ে দিও। শুভা উচ্ছ্বসিত স্বরে বলে, থ্যাংক ইউ আন্টি, আমি সব জানিয়ে দেব আপনাকে। ঠিক আছে, তুমি নিশ্চয়ই নাস্তা করনি, বসো। ইটালিয়ান রেসিপিকে বাঙালি স্টাইলে করেছি, টেস্ট করে যাও। শুভা ঢুক গিল। ওনার হাতের এক্সপেরিমেন্টার খাবার খেয়ে পেট খারাপ হওয়ার চান্স শতভাগ। ইংলিশ আন্টি উঠতে যাচ্ছিলেন, শুভা তড়িঘড়ি করে ওনার হাত চেপে ধরে বলল, মা আমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে। আন্টি, আপনি প্লিজ ব্যস্ত হবেন না। খাবে না? একটু টেস্ট করো, এবার খুব ভালো হয়েছে। শুভা ঠোঁট টিপে এদিক ওদিক চাইল, বলল, বাড়িতে আর কেউ নেই, তাহলে একসঙ্গে খাওয়া যেত। আমি আর ট্রফি আসি আপাতত। তোমার আঙ্কেল তো রাজশাহীর জন্য বের হলো, আর রিয়াদের ইমার্জেন্সি ওটিআই পড়েছে, ভোরেই বেরিয়ে গেছে। শুভাকে একটু নিস্তেজ হতে দেখা গেল, যেন আর বসে থাকতে ইচ্ছে করছে না। বলল, আজ আসি আন্টি, গোসল না করে কিছু খাবো না, আবার আসবো। শুভা উঠে দাঁড়ায়। বসার ঘরের একটা দেয়ালে ফ্যামিলি ফটো সাজিয়ে রাখা। সেখানে সবচেয়ে বড় ছবিটায় ওর চোখ চলে যায়। সাদা অ্যাপ্রন পরিহিত যুবকের বেজের হাসি দেওয়া এক ছবি। দিলশান দস্তগীর, রিয়াদ, হোয়াইট হাউসের একমাত্র রাজপুত্র। শুভা সেটার দিকে চেয়ে মুখ বেঁকিয়ে বেরিয়ে গেল। শিখার লোহার দানবাকৃতির বিশাল গেটের সামনে যেতেই নিঃশান্তের সামনে পড়ল শুভা। চলার গতি রোধ হলো আচমকা। একটা বিনয়ের ভাব ফুটে উঠল 19 বর্ষীয় তরুণীর চেহারায়। বলল, শুভ সকাল ভাইয়া। নিশান্ত মাথা নাড়ল। টাইট শিডিউলের প্রফেশন বলেই নিত্যদিনকার অনুশীলন ওকে মেনে চলার অভ্যাস। বাড়িতে এলেও বসে থাকে না, তবে গত দিনের ক্লান্তির স্পর্শ তার দেহেও লেগেছে। ফলে আজ জিমে না ঢুকে একটু হাঁটাহাঁটি ছুটাছুটি করবে বলেই মনস্থির করেছে। কিন্তু এই মুহূর্তে সে ভ্রু কুঁচকে ছোট বোনের পায়ের দিকে চেয়ে আছে। মেয়েটি অত্যাধিক ছন্ন ছাড়া, হাতের কাজ একদমই ভালো না। দুটো ক্যাটসের একটার ফিতেও সুন্দর মতো বাঁধা হয়নি। গুজামিল দিয়ে কিছু একটা করে রাখা। নিঃশান্ত এক হাঁটু গেড়ে বসলো, গম্ভীর গলায় বলল, একবার দেখাবো, মন দিয়ে দেখবি, আর যেন ভুল না হয়। নিঃশান্ত ধীর হাতে সময় নিয়ে এক পায়ের ফিতে বেঁধে দেখিয়ে দিল। অপর পায়ে ইশারা করে বলল, নাও ইয়োর টার্ন। শুভা দেখেছে মন দিয়ে, অবশ্য ও জানেও, কিন্তু কেন জানি ঠিকঠাক বাঁধতে আগ্রহ হয়ে জাগে না।
আর এখন তো মেজরের কমান্ড মানতেই হবে। শুভা বসে অপর পায়ের ফিতেটা বাঁধতে গিয়ে আরো বেশি বড় লক করে ফেললো। শুভা বিচলিত হচ্ছে, বিচলিত হবার কারণটাও স্পষ্ট হয়ে গেল যখন গমগমে স্বরে ভাইয়া জিজ্ঞেস করলো, গতকাল রাতে 3 তলায় কি হয়েছিল শোভা? শুভার গলা শুকিয়ে গেল। ভাইয়া যদি সত্যিটা জানে, সবার কপালে দুঃখ আছে, নাকি জেনে গেছে? তীক্ষ্ণ দৃষ্টির সামনে শুকনো ঢুক গিলল সে। দীপশিখার একমাত্র অলস ব্যক্তিটির নাম অনন্ত। নামের মতোই সে অনন্ত অবসর প্রিয় মানুষ। আর্লি টু ব্যাড, আর্লি টু রাইস কথাটির সঙ্গে তার ঘোর বিরোধ। বরং ওর সখ্যতা মাই লাইফ মাই চয়েস ধরনের বাক্যের সঙ্গে, যার ফলে বাবা ভাই ডিফেন্সে গেলেও অনন্ত উল্টো পথ ধরেছে। কোনো দরকার নাই খাটোমাটো চাকরির জন্য বাড়ি ছেড়ে পড়ে থাকার। নুন ভাত খেয়ে হলেও ও বাড়িতেই থাকবে। তবে এইসব আবেগী কথার পেছনে আসল কথা হলো সে পরিশ্রম করতে চায় না। ইঞ্জিনিয়ারিং পড়াতেও বিশেষ মন নেই। সারাদিন গেমিংয়ের পেছনে সময় কাটাতে ভালোবাসে। তার বাবা ও বড় ভাই দুজনে ভীষণ মেজাজি মানুষ। এসব নিশ্চয়ই চাকরির সাইড এফেক্ট। অস্ত্র, রক্ত, যুদ্ধ, এই 3 জিনিসে যারা অভ্যস্ত তাদের শারীরিক ও মানসিক দৃঢ়তা স্বাভাবিক মানুষের তুলনায় অনেক বেশি হয়। অনন্ত না হয় একটু আলাদাই হলো, তবু রক্তের গুণে টুকটাক গুন্ডামি মারপিট ভালোই জানে। বাড়ির সবাই ঘুম থেকে উঠে ব্যস্ত দিনের কর্মে লেগে গেলেও অনন্ত এখনো বিছানায়। আচমকা শুভা ঘরে ঢুকে হুলস্থুল বাঁধিয়ে দিল। অনন্তের গায়ে ধাক্কা দিয়ে জাগাতেই ওর বিরক্তি ভরে ধমক দিল, জ্বালাবি না বেয়াদব, আমি আরও 2 ঘন্টা ঘুমাবো। অনন্ত চাদরে মুখ ঢাকে। শুভা ধাক্কাধাক্কির পরিমাণ বাড়িয়ে দিয়ে উদ্বিগ্ন স্বরে বলল, এনেছি এমন খবর যা শুনে ঘুমেরও হবে কবর। বড় ভাইয়া গতকালকের ঘটনা টের পেয়ে গেছে, কপালে আজ শনি আছে। কিসের ঘন্টা? ঘুম ভাঙা মস্তিষ্কের সহসায় কিছু ঠাউর করতে পারল না অনন্ত। শুভা কপাল চাপড়ে বলল, ভুলে গেছ? দিয়েছ এমন পিটানি, আমিন হয়েছে চাটনি। ভাইয়া সেই চাটনির গন্ধ পেয়ে গেছে। অনন্ত লাফিয়ে উঠল শোয়া থেকে। ঘুম ছেড়ে গেছে তার। চোখ বড় বড় করে বলল, কেমনে কি ভাই? ওসব কথা রাখো। আমি ভাইয়াকে বলেছি তেতলায় আমরা সবাই একটু হাসি মজা করছিলাম, তাই হুড়োহুড়ির শব্দ হয়েছে, নাথিং এলস। কিন্তু ভাইয়া বোধহয় বিশ্বাস করেনি, আমার দিকে সন্দেহী চোখে চেয়েছিল। অনন্ত একটু ধাতস্থ হয়ে বলল, সন্দেহই করছে শুধু। যাক, ব্যাপার না। ওটাকে বাড়ি থেকে বের করার সিসিটিভি ডিলিট করেছি। কোনো আলামত নেই বাড়িতে। তুই ওই বেটাকে কোথায় রেখেছ? জলদি ঝামেলা ঘাট থেকে নামাও। আমিনকে রাখা হয়েছে বন্ধুর বাড়ির গ্যারেজের ভেতর। বাড়িটা এখনও নির্মাণাধীন বলে লোক সমাগম হবে না ভেবে নিশ্চিন্তে রেখে এসেছিল। কিছু বকশিস দিয়ে দারোয়ানকে পাহারায় রেখে এসেছিল। কিন্তু সকালে পৌঁছে দেখলো আমিন কিংবা দারোয়ান কারোরই চিহ্ন মাত্র নেই বাড়িতে। মাথায় বাজ পড়লো অনন্তের। ফোন করলো বন্ধুকে। বন্ধু খোঁজ নিয়ে জানালো দারোয়ানের ফোন বন্ধ। দিশেহারা হলো অনন্ত। দারোয়ান কই? আমিনই বা কোথায়? মেহজাবিনকে ফোন করে জানাতেই সে উদ্বিগ্নতার সঙ্গে জবাব দিল, তোকে আমি বলেছিলাম একা একা পাকনামো করিস না, গুরুজনের পরামর্শ প্রয়োজন। 2 বোন শুনলি না আমার কথা? এবার হলো না বিপদ। আহত বাঘ কতটা ভয়ঙ্কর তুই ভাবতে পারছিস? পারছি না। আমি তো আর সুন্দরবনে গিয়ে আহত বাঘ দেখে আসিনি। চিন্তান্বিত সময়েও অনন্তের হেয়ালিতে মেহজাবিন রেগে গেল। শাট আপ অনন্ত। শুধু চ্যাম্পিয়নশিপ খেলতে জানলেই হবে না, পুরো ব্যাপারটা একবার ভেবে দেখ। শাওনের প্রত্যাখ্যান ও মুভ অন হওয়াটা আমিন কিছুতেই মানতে পারেনি। ভালোবাসা থেকে নয়, স্বার্থের জন্য এবং ক্ষোভ থেকে সে হিংস্র হয়েছে। আমার ধারণা ও শাওনকে ব্ল্যাকমেল করে টাকা পয়সা হাতানো ধান্দায় ছিল। তা যখন হবে না বুঝেছে, তখন হিতাহিত হারিয়ে শাওনের ক্ষতি করে দিতে মরিয়া হয়েছিল। ধরা পড়েছে, মার খেয়েছে, কিন্তু টুইস্ট হলো তার নিখোঁজ হওয়াটা। এখানে 2টো ব্যাপার ঘটতে পারে। এক, নির্মাণাধীন বাড়ির দারোয়ান নিশ্চয়ই নতুন কেউ, পুরনো বা বিশ্বস্ত লোক নয়।
আর সে লোভীও, নয়তো তোর দেয়া বকশিসের বিনিময়ে রিস্ক নিত না। সুতরাং আমিন তাকে লোভ দেখিয়ে ছাড়া পেয়েছে। দারোয়ানও পালিয়েছে, অথবা আমিনের গ্যাং ট্যাং কিছু থাকলে তারাই আমিনকে উদ্ধার করেছে, পাশাপাশি দারোয়ানকে লোপাট করেছে। অনন্ত বান্ধবীর বিচক্ষণতায় মুগ্ধ হলো। নিজে যে এটুকু ভাবতে পারেনি তা স্বীকার না করে বলল, আমার বুদ্ধিগুলো তোকে ধার দিয়েছিলাম বলেই এখন কাজে আসছে। এটা মোটেও তোর ক্রেডিট নয়। কিন্তু এটা বল, আমিনের গাঁ যদি থাকেও তারা জানবে কেমন করে আমি ওকে কোথায় রেখেছি? দুঃখিত, তোর ধার দেয়া বুদ্ধিতে এটা কুলোচ্ছে না দোস্ত। মেহজাবিন তাচ্ছিল্য করলো। অনন্ত নতি স্বীকার করে বলল, আচ্ছা, ভুল বলছিস, সব তোরই বুদ্ধি। এবার বল। এখানেও ভাববার অবকাশ আছে। আমিন বিপজ্জনক কাজ করছে, নিশ্চিত জানতো। হয়তো বিপদের আন্দাজ করেই বাড়ির বাইরে বন্ধুদের রেখে গিয়েছিল নজর রাখতে। আর মনে রাখতে হবে, এরা মাদকাসক্ত গ্যাং। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও যখন আমিন বের হয়নি, নিশ্চয়ই বুঝে গিয়েছিল বিপদ হয়েছে। আর তুই যে বাড়ির পেছন দিয়ে আমিনকে বের করেছিস, হয়তো বা তখনও ওরা এলাকাতেই ঘোরাঘুরি করছিল, কোনোভাবে দেখেছে, তোর সরে পড়ার পর অ্যাকশন নিয়েছে। তবে সবটাই ধারণা, কেউ তো এমনি আর উবে যাবে না। ভালোই হলো বল, ঝামেলা নিজে থেকেই চলে গেছে। আগে না, বিপদ নিজে থেকে ঘাড়ে উঠেছে। গতকালের ঘটনার পর যদি আমিন ভয় পেয়ে থাকে তো আর ঘটাবে না। আর যদি আহত বাঘের মতো গজরাতে থাকে, তবে সুযোগ পেলে আবারও ঝাঁপিয়ে পড়বে। সাবধানের মার নেই। তুই এক্ষুনি থানায় যাবি, আমিনের নাম পরিচয় সব উল্লেখ করে জিডি করবি। ঝামেলা যেহেতু সেদে ঘাড়ে তুলেছিস, নিজেদেরই সামলাতে হবে। তুই প্লিজ একটু সিরিয়াস হ। আমি চাই না আমার ভাই ভাবির সুখের মুহূর্তে কোনো ঝামেলা আসুক। আমার উচিত এক্ষুনি ভাইয়াকে জানানো। অনন্ত বুঝলো বিষয়টা, তবে শেষ কথাটার সঙ্গে একমত হতে পারল না। বউয়ের অ্যাক্স ছিল, এটা মেনে নেওয়া যতটা সহজ, অ্যাক্স এখনো মরিয়া হয়ে পেছনে ঘুরে শোনা ততটাও সুখকর নয়। এখনো তো দুজনের স্বামী স্ত্রীর সুলভ বোঝাপড়াই হয়ে ওঠেনি। যতই পূর্ব পরিচিত হোক, নতুন সম্পর্কে দুজনেরই একে অপরের সম্পর্কে অনেক কিছু জানার আছে। পারস্পরিক বোঝাপড়ায় মানিয়ে নেওয়ার ব্যাপার আছে। বন্ধনের ভিত মজবুত হতে সময় লাগবে। শুরুতেই যদি দুশ্চিন্তা, আশঙ্কা কিংবা সন্দেহ মনে উকি দেয়, তা ভালো কিছু বয়ে আনবে না। তাছাড়া বোনের নতুন জীবনে সামান্যতম বিঘ্নতা আসুক অনন্ত চায়ও না। ও বলল, জাওয়াদ ভাইকে এখনো কিছু বলিস না, আপসেট হতে পারে। শাওনাকেও বলিস না, অস্থির হয়ে যাবে। সেটা দেখে আবার জাওয়াদ ভাইও ভাববে সাতন তার সঙ্গে কমফোর্ট ফিল করছে না। উফ, কি জ্বালা। আমি জিন্দেগিতে প্রেম করব না, করলে তাকে বউ না করে ছাড়বো না। তাহলে এইসব প্যারা নেওয়ার লাগবে না। মেহজাবিন হেসে ফেলল। তা শুনে অনন্ত ক্ষেপে গিয়ে আবার বলল, হাসবি না একদম। ঘুম থেকে উঠে দৌড়ের ওপর আছি, এখন আবার থানায় যেতে হবে। বিয়ের সমস্ত ঝামেলা মিটে গেলে আমরা জাওয়াদ ভাইকে বুঝিয়ে বলবো সব। অনন্তের বাড়ি ফিরতে বিকাল গড়ালো। ভেতরে ঢুকে বড় ভাইয়ের সামনে পড়ল। ওর উস্কো খুস্কো নির্জীব মুখ দেখে নিঃশান্ত জিজ্ঞাসু কণ্ঠে বলল, সারাদিন কোথায় ছিলি? ওই বন্ধুদের সঙ্গে একটু ঘোরাঘুরি আর কি। অনন্ত অপ্রতিভ ভঙ্গিতে পাশ কাটাতে চাইল। নিঃশান্ত তা স্পষ্ট বুঝল। ভাই বোনের সঙ্গে হৃদ্যতার অভাব ও দীর্ঘদিনের দূরত্বের ফলে বোধ হয় ওর সামনে কেউ সহজ হতে পারে না। তবু ক্যান্টনমেন্ট যাওয়ার আগ পর্যন্ত ভাই বোনদের উপর বড় ভাই সুলভ একটা কর্তৃত্ব ছিল তার। এখন সবগুলো বড় হয়ে গেছে, একজনের বিয়েও হয়ে গেছে, সকলের আলাদা জগৎ রয়েছে। নিঃশান্তের নিজেরও তাই। এসব ভেবে একটু নিভে গেল। সন্দেহটা আর ঘাটাতে চাইল না, শুধু খোঁজ খবর রাখার নিমিত্তেই ভরাট স্বরে ডাকলো, অনন্ত। অনন্ত চলে যেতে নিয়েও দাঁড়ালো। চোখ মুখ অত্যন্ত স্বাভাবিক রেখে জবাব দিল,
ভাইয়া। কোনো ঝামেলায় জড়াসনি তো? কোনো ঝামেলা নেই ভাইয়া, তুমি চিন্তা করো না। করছি না, তবু যে সমস্যায় তুই বা এই পরিবারের সম্মান জড়িত, তেমন কিছু হলে যদি নিজে সলভ করতে না পারিস, বড়দের কাউকে জানাস। নিজেকে জানানোর কথাটা আর উচ্চারণ করলো না ও। আফিয়া ছেলেদের দেখে হুড়মুড় করে নিচে নামলেন। অনন্তকে উদ্দেশ্য করে বললেন, সকালে না খেয়ে বের হলি, এরপর সারাদিন আর খোঁজ নেই। এটা কেমন কথা অনন্ত? লায়ক হয়ে গেছিস, বাড়ির মানুষকে তোয়াক্কা করছিস না। সরি মা, আর হবে না। এখন খেতে দাও তো, ঘরের খাবার ছাড়া পেট ভরে না। অনন্ত ডাইনিং এর দিকে ছুটল। ছেলের খেতে পেয়েছে শুনে মায়ের মনও আর কাঠিন্য দেখাতে পারল না। তিনি নিশান্তকে বললেন, বিকেল গড়িয়ে গেল, তোর খিদে পেয়েছে, বানিয়ে দিব কিছু। নিশান্ত যে কটা দিন বাড়িতে থাকে আফিয়া পারলে সে অল্প দিনেই সারা বছরের সব আদর পুষিয়ে নিতে চান। নিশান্ত চায় তার জন্য মায়ের কোনো কাজ না বাড়ুক, তাই ছোট করে জবাব দিল, প্রয়োজন নেই, সারাদিন রান্না খাওয়া নিয়েই পড়ে আছো। এবার সব রেখে একটু বিশ্রাম নিতে যাও, শরীরের দিকে নজর দাও। তামাটে সন্ধ্যা, আকাশের উজ্জ্বলতা ধীরে ধীরে শুষে নিচ্ছে পশ্চিম দিগন্ত। অন্যদিকে জ্বলে উঠছে কৃত্রিম আলোর ঝলকানি। আজ শাওন জাওয়াত দম্পতির বিয়ের দ্বিতীয় দিন। চেনা পরিবেশে বউ হিসেবে প্রথম দিনটি খারাপ কাটেনি শাওনের। এ বাড়িতে হুড়োহুড়ি চেঁচামেচি নেই, লোক সমাগম নেই। যারা আছে তারাও বেশ ধীরস্থির মানুষ। নিজের বাড়ির কথা মনে পড়ে তখন, শূন্যতা কাজ করে, তবে বেশিক্ষণের জন্য নয়। জাওয়াত স্বভাবে চুপচাপ হলেও বেশ চটপটে মানুষ। সকালে ঘন্টা দুয়ের জন্য একটু কাজ নিয়ে খুটখাট করে বাকিটা সময় শাওনকেই দিয়েছে। বাইরে একটু ঘুরতেও বেরিয়েছে। সকলের আহ্লাদ এড়িয়ে একটু বউসুলভ আচরণ করতে সন্ধ্যায় শাওন রান্নাঘরে উকি দিল। যে দুজন এই বাড়িতে কাজ করে তাদের নাম জরিনা ও তানিয়া। ছেলে মেয়েরা খালা বলে ডাকে। নতুন বউকে রান্নাঘরে দেখে জরি হেসে বললেন, নতুন বউয়ের এইখানে কি কাম? আপনাদের দেখতে এসেছি খালা। দেখতে আইলে ভালা, কিন্তু কাম করার কথা কম যাইব না। শাওন কোমরে আঁচল গুজে পাতিলে পানি ভরতে ভরতে বলল, ইস, বললেই হলো, আমার সংসার আমি সামলাবো না তো কে সামলাবে? আপনারা বরং খুশি হন, কাজ কমে যাবে, ফাঁকিবাজি করতে পারবেন। কথাটা বলে ফিরে তাকাতে দেখলো জরি খালার চোখে পানি টলটল করছে। শাওন থতমত খেয়ে তুড়ি ঘুরে করে বলল, আমি কি আপনার মনে কষ্ট দেওয়ার মতো কিছু বললাম? জরি খালা চোখের পানি মুছে বললেন, তোমারে দেখা বড় আপার কথা মনে পড়া গেল। এমনে কইরা কোমরে আসলখানি গুইজা রান্নাঘরে ঢুকতো। আমরা দুইজন ঝি থাকার পরও আপায় নিজের হাতে 3 বেলা রানতো। কইতো আমার সংসারটা আমারই সামলাইতে দে। মানুষটা আমাগো বইনের নজরে দেখতো, মনে কোনো পাপ ছিল না। হেই ফুলের মতো আপা বাচ্চা দুইটা পোলাপাইন থুইয়া। জরির কণ্ঠ বুঝে গেল কান্নার স্রোতে। তানি খালা এগিয়ে এসে চাপা ধমক দিলেন, চুপ কর অভাগী, ম্যাডাম হলে রাগ করব। এই বয়সে কাম হারাইয়া পথে বসতে চাস? কোনো চুলাই তো যাওয়ার জায়গা নাই। তানি খালা জোরপূর্বক হেসে শাওনকে উদ্দেশ্য করে বললেন, চুলার কাছে যখন আইসোসি মা, তোমার একটা কথা কই, নিজের সংসার নিজে বইঝা নিবা। বাইরের দুনিয়ারে দাম দিতে গিয়া সংসার ফসলাইবা না। বাইরের দুনিয়াকে দাম দিলে সংসার ফসকে যায় তানি। মিসেস সুমার কণ্ঠ শুনে জরি খালা সহসায় চোখের পানি সামলে তটস্থ হয়ে উঠলেন। তানি সব হয়ে মাথা নত করে ফেললেন। মিসেস সুমা তীক্ষ্ণ চোখে দুজনকে পরখ করে পুনরায় বললেন, কি হলো, কথা বলো। তোমাদের কি ধারণা আমার সংসারটা ফসকে গেছে? ফসকে কোথায় গেছে? তোমাদের হাতে। আমরা মূর্খ মানুষ ম্যাডাম, কি কইতে গিয়া কি কইয়া ফেলাইছি, মাফ কইরা দিয়েন। শাওন নীরবে এই অনুভূতি প্রায় পরিস্থিতিটা অবলোকন করছিল। বলা বাহুল্য, সে নিজেও বেশ অস্বস্তিতে পড়েছে এসব আলোচনায়। মিসেস সুমা বললেন, মাপ নামের একটা দান ছাড়া জীবনের জন্য তোমরা পেয়ে গেছো তানি। আমাকে আর কষ্ট করে করতে হবে না। এরপর তিনি পুত্রবধূকে উদ্দেশ্য করে বললেন, রান্নাঘর সামলানো ভূত ঢুকিও না মাথায়। মাত্র বিয়ে হয়েছে,
নিজের মতো উপভোগ করো সময়টা। এ বাড়িতে তোমার কোনো কিছুতেই বাধা নেই। কে কি ভাববে এসব নিয়ে চিন্তা করবে না। আমি উপভোগ করেই আপনাদের জন্য একটু চা বানাচ্ছি আম্মু, খাবেন না? সুমা মুচকি হাসলেন। নিশ্চয়ই। শাওন 7 কাপ চা বানালো। জুরি ও তানি খালাকে 2 কাপ দিয়ে চলে গেল। জুরি আরও একবার আবেগ আপ্লুত হয়ে ভাবলেন, বাড়ির আসল গৃহিণীর ছায়া হয়ে ফিরে এসেছে বউটি, একই রকম আদর মায়ায় ঘেরা। শাওন শ্বশুর শাশুড়িকে 2 কাপ চা দিয়ে বাকি 3 কাপ নিয়ে দোতলায় উঠে গেল। প্রথমে ঢুকলো বন্ধুরূপী ননদের ঘরে। মেহজাবিন অবসরে আঁকিবুকি করতে পছন্দ করে। প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে বলে সে রং তুলি দক্ষতার সঙ্গে ব্যবহার করতে জানে। গাঢ় সন্ধ্যায় পূর্বমুখী জানালায় মেলে দিয়ে সে বিষণ্ণ আকাশে ছবি আঁকছিল। মেঝেতে ছড়িয়ে আছে রং তুলি আর্ট পেপার। ছবি আঁকার সময় মেহজাবিন কারো উপস্থিতি পছন্দ করে না। একা নিঝুম নিডালায় বসে মনের চিত্রটুকু ক্যানভাসে ফুটিয়ে তোলে। ঘরে কারো আগমন ঘটায় মেহজাবিনের মনোযোগে বিচ্ছিন্ন হয়। শাওন হেসে বলে, ননদিনীকে একটু ডিস্টার্ব করছি? ডিস্টার্ব হচ্ছি, তবে নতুন বউয়ের বেলায় একটু ছাড় আছে। হেসে জবাব দিল মেহজাবিন। বন্ধুত্বের সম্পর্কে নতুন পালক জুড়ে দিয়েছে ননদ ভাবির সম্পর্ক। চায়ের কাপ নিয়ে মেহজাবিন পুনরায় বলল, আমার কি তোকে ভাবি ডাকা উচিত? অবশ্যই। বাড়ির ভেতর আমি তোর সিনিয়র, বাড়ির বাইরে বন্ধু। বাড়ির ভেতর আমিও তোর রায়বাঘিনী ননদিনী, সমঝে চলবি। দুজনে হেসে ফেলল। শাওন একটু চুপ থেকে ভাবল, বিয়ের আসরে যাওয়ার পর পূর্ববর্তী ঘটনা সম্পর্কে বিস্তারিত আর কিছুই জানে না ও। ভেতরে ভেতরে একটা চিন্তা রয়ে গেছে। ও নিকটে এসে নিচু স্বরে বলল, ওদিকে কি খবর? মেহজাবিন জবাব না দিয়ে ট্রের দিকে চাইলো। 2 কাপ চা অবশিষ্ট আছে। স্বামী স্ত্রীর চায়ের আলাপের মুহূর্তটা নষ্ট করে দেওয়া অনুচিত। মেহজাবিন মাথা নেড়ে বলল, তুই চিন্তা করিস না, একজন দায়িত্ববান জীবন সঙ্গী পেয়ে গেছিস। সে তোর কাছে কোনো খারাপ কিছু ঘেঁষতেই দেবে না, শুধু তুই আমার ভাইয়াকে ভালো রাখিস। আশ্বস্ত হয়ে নিজেদের রুমে ঢুকলো শাওন। যাও দেখা বসে ইকোনমিক্সের একটা বই পড়ছিল। স্ত্রীর আগমনের শুটায় বুকমার্ক চেপে রেখে দিল। হাসলো চায়ের কাপ দেখে, বলল, বাহ, সংসারের দায়িত্ব বুঝে নিচ্ছ। দায়িত্ব অনেক ভারী শব্দ। আমি একটু কিছু করার চেষ্টা করছি মাত্র। চা ভালো হয়েছে? জাওয়াত বেশ যত্ন করে চায়ে চুমুক দিল, যেন চাও রাগ না করে। এরপর বলল, একদিনে চা খাইয়ে লোভ দেখালে তো চলবে না মিসেস। ঘুরে করা প্রশংসাটা ধরতে পারলো শাওন। স্মিত হেসে বলল, তুমি বললে রোজ করে দেব। রোজ? যখন তখন। দায়িত্বের শুরুটা না হয় চায়ের কাপ থেকে হোক। জাওয়াদের ঠোঁটে প্রশান্তির হাসি খেলে যায়। আশ্বাস দিয়ে বলে, আমি জানি তুমি পারবে। তুমি পাশে থাকলে। অলওয়েজ ইট ইউর সার্ভিস মিসেস। আশরাফুল আজাদের ছোট ভাই শহীদুল আজাদ। 2টি কন্যার জনক ছোট মেয়ের জন্মের কিছুদিন পরেই সড়ক দুর্ঘটনায় পরলোক গমন করেছেন। বিধবা শিরিন বেগম তখন থেকে 2টো মেয়েকে বুকে আগলে শ্বশুর বাড়িতে পড়ে আছেন। কারো ঘাড়ে চেপে থাকেননি। মানুষটা তিনি একটু বদরাগী ও বোকা গোছের হলেও কর্মপটু ও আত্মসম্মানবোধ সম্পন্ন নারী। নিজের আয়ের পথ নিজেই তৈরি করে নিয়েছেন। চাঁদনি বেগম মানুষটা অনেকটা নারিকেলের মতো, উপরে শক্ত খোলস থাকলেও মনটা নরম। বোমার সঙ্গে ঝগড়া ঝাঁটিতে লেগে থাকলেও পড়াশোনা ও কেরিয়ারে বাধা দেননি, বরং তিনি চান বাড়ির মেয়ে বউরা সংসারের বাইরেও কিছু করুক। শিরিন মাস্টার্সে অধ্যয়নরত সময়ে প্রথম কন্যার মা হন। শুভার জন্মের পর আকস্মিক স্বামীকে হারালে তিনি কারো ঘাড়ে বোঝা না হতে চাকরিতে জয়েন করেন। বাচ্চা সামলাতে বিশেষ ঝামেলা ওনাকে পোহাতে হয়নি। এ বাড়িতে সব বাচ্চাই চাঁদনি বেগমের কোলে পিঠে চড়ে বড় হয়েছে, তাই নাতি নাতনিদের উপর ওনার খবরদারিটা একটু বেশি, বিশেষ করে বাড়ির সবচেয়ে চঞ্চলা ও ঘাড়তারা সদস্য শুভার উপর। নাতনির সমস্ত ইচ্ছে আবদার যেমন তিনিই পূরণ করেন, তেমনই ইচ্ছেতে বাগড়াও তিনিই দেন। সকাল থেকে শুভা ঘ্যান ঘ্যান করছে স্কুটির চাবি দিতে। আপুর বিয়ে উপলক্ষে 1 সপ্তাহ আগেই সেটা জিম্মি করেছিলেন চাঁদের বুড়ি। বিয়ে শেষ হলেও আর ফেরত দেননি। আজ আবার শেখ বাড়িতে দাওয়াত আছে। দাওয়াত পর্ব চুকিয়ে মেয়ে ও নতুন জামাইকে এ বাড়িতে আনা হবে। পাশাপাশি আনুষ্ঠানিক ওয়েডিং রিসেপশনের তারিখ ঠিক করা হবে।
বিয়ের পর এসব আনা নেওয়া অনুষ্ঠান সবার কাছে বিরক্তিকর মনে হয়। তার চেয়ে পথের ধারে বসে দুটো বিড়ালকে আদর করতেও ঢের বেশি আনন্দ। নাতনি যে আজ ফাঁকি দিতে পারে সেই ধারণা চাঁদনি বেগম রাখেন বলেই চাবিটা দিচ্ছেন না। মেয়েটির মাঝে সামাজিকতা কম, ডোনেশনের লোভ দেখিয়ে বিয়েতে টাইট দিয়েছেন। এখন স্কুটির চাবি আটকে অনুষ্ঠানে উপস্থিত রাখার পায়তারা করছেন। একই রক্তের বৈশিষ্ট্যধারী শুভাও দাদির ফোন দিয়ে ভালো মতো টের পায়, তাই জেটটাও বেড়েছে কয়েক গুণ। সকালে নাস্তা করতে বসেও হাত গুটিয়ে আছে। আফিয়া ঘিয়ে পরোটা ভেজে দিয়েছেন, সুগন্ধে মম করছে পুরো খাবার ঘর। অথচ ভোজন রসিক শুভা আর চোখে দেখে দেখে মুখ ফেরাচ্ছে। শিরিন মেয়ের গুমরা মুখ দেখে চিন্তিত সুরে বললেন, তোর আবার কি হলো, খাচ্ছিস না কেন? শুভা যেন কাঙ্ক্ষিত প্রশ্ন পেয়েছে, গলা উঁচিয়ে সবাইকে শুনিয়ে বলল, আজ আমি খাবো না, অনশন করছি। অনশন। কিসের দাবিতে অনশন? হেড অফ দ্য হোম মিনিস্ট্রির কাছে দাবি আমার একটাই, স্কুটারের চাবিটা যথাযথ ফেরত চাই। চাঁদনি বেগম যেন শুনেও শুনলেন না, নীরবে খই দুধ দিয়ে নাস্তা সারছেন। নাতনি অনশন করছে শুনে ইচ্ছে করেই সুরুত সুরুত শব্দ করে দুধে চুমুক দিচ্ছেন। শুভা লুভাতুর চোখে চাইল। সকালের দৌড়াদৌড়ির পর আপনা আপনি খিদে চড়চড় করে ওঠে। তার উপর দুধ ওর প্রিয় পানীয়, নিজে খায় সেজন্য নয়, বরং নিজের নাম করে নিয়ে বিড়ালকে খাওয়ায়। একটি গর্ভবতী বিড়াল উদ্ধার করেছিল 2 সপ্তাহ আগে। 3টে সাদা কালো বাচ্চা হয়েছে। মা বিড়াল অসুস্থ থাকায় সেগুলোকে ফিডারে করে দুধ খাওয়াতে হয়। শুভা মনে মনে ঠিক করে নিল বড় মাকে বলে ঘর থেকে দুধ নিয়ে যাবে, কেনা দুধের চেয়ে বেশি ভালো। আপাতত পরিকল্পনাকে পাশ কাটে দাদির প্রতিক্রিয়াবিহীন মুখখানি দর্শন করে শুভা খেপে গেল, বলল, যারা কথা দিয়ে কথা রাখে না তাদের সব চুল পড়ে যাক, মাথায় হোক ফক ফকা টাক। ব্যাফাস বাক্যের প্রতিক্রিয়া মিলল দ্রুত। চাঁদনি বেগম চশমাটা নাকের উপর থেকে ঠেলে চোখে তুললেন, এক পেশে হেসে ব্যঙ্গাত্মক স্বরে বললেন, তাহলে তো তোর চুলোই আগে পড়বে। কয়টা কথা ঠিকঠাক রাখিস শুনি, এরপর টেকো মেয়েকে কেউ বিয়ে করবে না। নিজের শব্দবান নিজের দিকে ফিরে আসায় শুভা মর্মাহত হলো। কাজের শিক্ষা হলো ম্রিয়মান। ব্যথিত স্বরে বলল, তুমি আমাকে এভাবে বলতে পারো না। এবার আমি তোমার সব কথা শুনেছি, বলো শুনিনি। এরপরেও কেন সরকারি কাজের মতো তালবাহানা করছো? তুই কথা শুনলে আমিও কথা রাখবো। এত তারা কিসের? চাবি পেয়ে যাবি। ইম্পসিবল। আমার আজ কতগুলো জায়গায় যাওয়ার কথা, জাপি এখনই লাগবে। চাঁদনি বেগম গা ছাড়াভাবে বললেন, তাহলে বরং আজ ফাস্টিং কর, মাঝে মাঝে ফাস্টিং করা শরীরের জন্য উপকারী। ক্রোধ তাপে দপদপ করে শুভার চোখ, দেখে সবাই ওকে ছাড়াই খেয়ে নিচ্ছে। কিছুক্ষণ ব্যর্থ ক্ষোভে চেয়ে থেকে এরপর হুমকি দিল, আমি কিন্তু চুল কেটে ফেলবো। মুখ্যম হুমকি। শুভার চুল সব সময় কাঁধ অবধি পড়ে থাকে, যত্ন করতে জানে না বলে ছোট থেকেই এভাবে রাখা হতো। ছোট চুল ও দাদাগিরি ভাবের ফলেই টম বয় বলে পরিচিতি পেয়ে গেছে এলাকায়। ইদানিং চাঁদনি বেগম চাইছেন শুভার চুল বড় হোক, মেয়েসুলভ চলাফেরার অভ্যাস আসুক অঙ্গে। তিনি নিজেই নাতনির ত্বক ও চুলের যত্ন করেন, ফলশ্রুতিতেই কাজ ছাড়িয়ে 6 ইঞ্চি বেড়েছে চুলের দৈর্ঘ্য। তবু চিন্তায় থাকে না আবার কবে না জানি সেলুনে ঢুকে শর্ট লেয়ার কাট দিয়ে আসে। তিনিও পাল্টা হুমকি দিয়ে বললেন, তোর কপালে দুঃখ আছে শোভা। সাত সকালে এত দুঃখ কেন? নিঃশান্তের আগমন ঘটল খাবার টেবিলে। জিম থেকে বেরিয়ে সদ্য গোসল করে নেমেছে। কঠোর পরিশ্রমে উজ্জীবিত সুগঠিত দেহা কাঠামো সতেজ চনমনে দেখাচ্ছে। রোদে পুরা ত্বক বাড়ির ছায়াতলে একটু উজ্জ্বল হয়েছে বোধ হয়। ভাইয়ার আগমনে শুভা চুপসে গেল। চাঁদনি বেগম যেন হাতিয়ার পেয়ে গেলেন, বললেন, তাদের আহ্লাদের বোনাস অবসান করেছে, সে নাকি খাবে না। কারণ? নিঃশান্ত এক ভ্রু উঁচিয়ে জানতে চাইল, তার স্কুটির চাবি লাগবে, পেলেই সারাদিনের মতো পালাবে। নিঃশান্ত চুপচাপ শুনল, এরপর শুভার পাশে চেয়ার টেনে বসলো। শুভা তখন ঠোঁট টিপে ভাবছিল ভাইয়ার প্রতিক্রিয়া সপক্ষে হবে নাকি বিপক্ষে, কিন্তু নিঃশান্ত ওকে অবাক করে দিয়ে পরোটার প্লেট টেনে নিল, এক টুকরো ছিঁড়ে বোনের মুখের সামনে ধরল। স্নেহের অবতার নিরাবেগ দৃষ্টিতে লুকিয়ে ইশারায় হাঁ করার নির্দেশ দিল। শুভা কাদু কাদু হয়ে তাকালো, মাথা নেড়ে বোঝাতে চাইলেও সে খেতে চায় না। নিঃশান্ত একটু উত্তপ্ত চোখে চাইতেই নিয়ে গেল, হাঁ করে
টুপ করে খাবারটা গিলে নিল। চাঁদনি বেগম হেসে বললেন, পড়েছ মেঘদের হাতে, খানা খেতে হবে সাথে। বাড়ির বড়রা খাবার পর্ব চুকিয়ে ফেলেছে। সবাই চলে গেলে নিঃসন্ত বোনকে খাইয়ে দিতে দিতে নমনীয় স্বরে বুঝালো, চাবি দুপুরের পর পাবি, তার আগে বড়রা যা বলছে শুনতে হবে। কিন্তু ভাইয়া, শুভা প্রতিবাদ করতে চাইছিল, নিঃসন্ত সুযোগ না দিয়েই বলল, শাওন যখন দেখবে তুই যাসনি মন খারাপ করবে না, ভাববে না দুদিনেই ওকে ভুলে গেছিস। শুভা মুখ নামিয়ে নিল। আলতো করে মাথা নেড়ে বোঝালো সে চায় না। দুপুরে সে অবশ্যই সে এক বাড়িতে যেত, কিন্তু তার আগে কয়েকটা জায়গায় ঢু মেরে আসতো। ভাইয়ার মুখের উপর আর তা বলল না। অনেকদিন পর পর বাড়ি আসে বলে ভাইয়ের অবাধ্য ওরা হতে চায় না। এই মানুষটা যেমন স্নেহ করে তেমনই কঠিন শাসনও করতে জানে। অনন্ত খেতে বসে অর্ধেক শেষও করে ফেলেছে। ভাইয়াকে খাইয়ে দিতে দেখে তারও একটু ন্যাকামো করতে ইচ্ছে হলো। হাত গুটিয়ে বলল, আমারও আজ অন্নশন। নিঃশান্ত বাঁকা চোখে দেখলো ভাইকে। ছেলে মানুষেদের রন্ধ্রে রন্ধ্রে একটু নরম হলেই পেয়ে বসতে চায়। নিঃশান্ত আলতু ঘাড় নেড়ে পাত্তা না দেওয়ার সুরে বলল, ওকে, হ্যাপি অনশন। এ কেমন দিবমুখিতা! শুভা ফিক করে হেসে ফেলল। দেড় খানা পরোটা খেয়ে ভাইয়ের থাবা থেকে ছাড়া পেয়েছে শুভা। বেলা তখন 9টার ঘর ছাড়িয়েছে। মাথার উপর ঝকঝক করছে সুনীল আকাশ। বাড়ির বাইরে আসতেই দুটো লাল রঙা কুকুর ছুটে এলো শুভার দিকে। একদম গা ঘেঁষে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে শুরু করলো। শুভা হাসলো দেখে। 2 বছর বয়স কুকুর দুটোর জন্ম থেকে শুভার চেনা। এলাকায় কোনো কুকুর বিড়াল জন্মালে সবার আগে খবর আসে শুভার কাছে। কোনো আত্মীয়ের নতুন বাচ্চা দেখতে যাওয়ার যেমন আনন্দ, তেমন করে ও ছানাদের দেখতে যায়। শুভা এই একই চেহারায় 2 কুকুরকে নাম দিয়েছে লাউ ও কুদু। যেই শুনে কপাল কুচকে বলে, এ কেমন আজগুবি নাম, নাতি না। শুভা মানুষটাও আজগুবি, নামেও না হয় কিছু প্রকাশ পাক। 2 জন বডিগার্ড নিয়ে ও টঙের দোকানে গেল। 2টো রুটি কিনে 2 জনকে খেতে দিল। তখনই শুভার নজর গেল গলায় হাড়ের ডিজাইনের বেল্ট ঝুলানো রাজকীয় বেশধারী থপথপে কুকুরটির দিকে। ভাবলো ছাড়া পেয়ে বাইরে চলে এসেছে। একাকি পেয়ে একটু ভাব জমানোর নিমিত্তে শুভা আরেকটা রুটি কিনে চুপ চুপ করে টফিকে ডাকলো। টফি ঘাড় ঘুরিয়ে দেখলো বটে, কিন্তু মোটেও এলো না। লাউ ও কদু 2 জন শুভার প্রতি কোমল হলেও এলাকার ডেঞ্জারাস পার্টি, যাকে বলে পাতি নেতা। বহিরাগত বৈশিষ্ট্যধারী টফিকে তারা সহ্যই করতে পারে না। বেচারা ভয়ে দূরে আছে বুঝে শুভা নিজ উদ্যোগে এগিয়ে গেল। রুটি ছিঁড়ে মুখের সামনে ধরলো। টফি তার শুকে যেই না মুখে দিতে যাবে অমনি বেল্টে টান পড়লো। পাশ থেকে একটি ভারী স্বর সতর্ক করে বলে উঠল, এই সব রুটিতে ইস্ট আছে। ইস্ট জাতীয় খাবার টফিকে খাওয়ানো নিষেধ। শুভা চৌকিতে পাশ ফিরে চাইল। হাত 2 দূরেই এসে দাঁড়িয়েছে লম্বাটি যুবক। রিমলেস চশমার অভ্যন্তরে জলজল করছে একজোড়া বুদ্ধিদীপ্ত চোখ। শুভা বিবশ চোখে চাইল, হাত নেড়ে বলল, হাই দিলশান, আপনাকে দেখে আমার হৃদয় হলো খান খান। শরতের সুনীল আকাশ। সূর্যটা ক্রমশই তেতে উঠছে, বাড়ছে রোদের উত্তাপ। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দিলশানের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তার উজ্জ্বল গায়ের রংটা রোদের স্পর্শেই যেন কিছুটা লালচে রূপ ধারণ করেছে। শান্ত ভঙ্গিতে পকেটে এক হাত ঢুকিয়ে অপর হাতে টফির গলার বেল্টটা ধরে রেখেছে। অবাক দৃষ্টি শুভার মুখপানে। মেয়েটির কথাটা সে ঠিকঠাক অনুধাবন করতে পারেনি। উচ্চারণ করলো, তুমি কি বললে? শুভার ওষ্ঠাধরের উপর জমে থাকা জলের বিন্দুগুলো মুছে নিল শৈল্পিক ভঙ্গিতে। ঠোঁট টিপে দুষ্টু হেসে বলল, বলেছিলাম আপনার নামটা দারুণ, দিলশান। দিল, হৃদয়। নামটা উচ্চারণ করলেই হৃদয়ের কথা বেরিয়ে আসে। দিলশান চোখ ছোট ছোট করে চায়। মেয়েটি অতিমাত্রায় পাজি, বখাটে গুছের চলাফেরা, ঠুটকাটা লাগাম ছাড়া স্বভাব। দিলশান ছোট থেকেই দেখে আসছে একে। প্রয়োজন না পড়লে খুব একটা কথাবার্তা না বলারই চেষ্টা করে। তার এড়িয়ে যাওয়ার কারণে কিনা মেয়েটা বিরক্ত করার সুযোগ পেলে ছাড়ে না। দিলশান কপাল কুঁচকে শক্ত মুখে বলল, তোমার হৃদয়ের কথাটা কি? চতুর শুভা এক পেশে হাসে, সুর করে বলে, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝিয়ে নিতে হয়। দিলশান বিস্ময়ে হা হয়ে গেল ওর স্পর্ধায়। তপ্ত কণ্ঠে বলল, তোমার আরেকটু সহবত শেখা দরকার।
আমাদের কালচারে সিনিয়রদের নাম ধরে ডাকতে নেই, এইটুকু জ্ঞান রেখে চলাফেরা করবে। আর হ্যাঁ, টফিকে উল্টোপাল্টো কিছু খেতে দেবে না। ওর হেলথ অ্যান্ড হাইজিন মেনটেন করতে মান্থলি একটা হিউজ অ্যামাউন্ট খরচ করতে হয়। কথা শেষ করে দিলশান হাঁটা দিল। গলায় টান পড়ায় টফিকেও যেতে হচ্ছে। শুভা ক্রূর চোখে চেয়ে থাকে। পরক্ষণে শীষ বাজিয়ে উচ্চস্বরে বলে উঠল, মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? শোভা কিন্তু এতটাও নির্দয় না। সকাল সকাল মেজাজটা খারাপ হয়ে গেছে দিলশানের। পেশায় চক্ষু বিশেষজ্ঞ সে, একজন ব্যক্তিত্ববান সম্মানিত মানুষ, অথচ সেদিনের 2 আঙ্গুলের মেয়ে তার সঙ্গে মজা নেয়, খেয়ালই করে। মেয়েটাকে তার একদমই সুবিধার মনে হয় না। দিলশান হোয়াইট হাউসে ফিরে টফির পায়ের নখ কেটে কান পরিষ্কার করে তারপর ভালো মতো গোসল করালো। নিজেও গোসল সেরে নিট অ্যান্ড ক্লিন হয়ে নিল। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তার একটু বাতিক আছে, যাকে বলে সূচিবায়ু। কোথাও নোংরা কিংবা অগোছালো ভাব দেখতে একদমই পছন্দ করে না। তার এই বাতিকের ফলেই কাজের লোকেরা বেশি দিন টিকতে চায় না। কে চাইবে সারাক্ষণ ময়লা পরিষ্কারে লেগে থাকতে? সবচেয়ে বড় কথা, বাড়িকে অগোছালো করে তার এই মা ও টফি, দিলশানের সবচেয়ে প্রিয় দুজন। তাই রেগে গেলেও সহ্য করতে হয়। সহ্য করতে করতেই এখন তার ধৈর্যও বেড়ে গেছে বহুগুণ। দিলশানের আজ অফ ডে, তবে চেম্বার আছে দুপুরের পর। একদমই রওনা হওয়ার আগে তৈরি হয়ে নিচে নামলো। টফির পশমি ফুলা দেহ গোসলের পরে চিপসে গেছে। ড্রায়ার দিয়ে আধ শুকনো করে দিয়েছে দিলশান। বাকিটা রোদে গা এলে শুকিয়ে নিচ্ছে সে। ওর মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে দিলশান ড্রয়িং রুমে ঢুকলো। একটা গন্ধ এসে ধাক্কা দিল নাকে। কৌতূহলী পায়ে ডাইনিংয়ের দিকে গেল সে। একটি গ্লাস ডোরের সাহায্যে কিচেন ও ডাইনিং পৃথক করা। দিলশান ডোরের মুখে দাঁড়িয়ে দেখলেও তার মা কিছু রান্না করছে। বলল, কি বানাচ্ছ মা? সুলেখা বাহুতে ঘাম মুছেন। সানস্ক্রিন মেখে রান্নাঘরে ঢুকেছেন তিনি। চেহারায় হোয়াইট ক্যাস্ট ভেসে আছে। ছেলের দিকে ফিরে উত্তেজিত উচ্ছ্বসিত স্বরে বললেন, নতুন এক্সপেরিমেন্ট করেছি, শাপলা ফুলের ডেজার্ট বানিয়েছি। শাপলা কোথায়? মতিনকে দিয়ে কিনিয়েছি 120 টাকায়। ফুল দিয়ে ডেজার্ট বানাবো, আর ডাটাগুলো মতিনকে ছোট মাছ দিয়ে রাখতে বলেছি। তুই কিন্তু আমার ডেজার্ট খেয়ে যাবি। সুলেখার এক্সপেরিমেন্ট যে সব সময় খারাপ হয় তেমন নয়, মাঝে মধ্যে আহামরি ভালোও হয়ে যায়। কিন্তু একটু ইউনিক হতে গিয়ে সুলেখা বরাবরই এমন কিছুর কম্বিনেশন করতে চান যে উপাদানের স্বাদে মিসম্যাচ হয়ে যায়। আজকেরটা কেমন হবে যদিও বোঝা যাচ্ছে না। দিলশান বিরক্ত গলায় ডাকলো, মাতিন চাচা। হাড় জিড়জিড়ে লম্বাটে মধ্যবয়সী এক লোক এগিয়ে এলো। হাজার লোক এসে গেলেও মতিন মিয়া এই সংসারের সূচনা থেকেই এ বাড়িতে রাঁধুনির কাজ করে। বাড়ির পেছনে তাকে একটা কোয়ার্টারও দেওয়া হয়েছে পরিবার নিয়ে থাকতে। মালিকের সহযোগিতায় মেয়ে দুটোর বিয়ে দিয়ে বউকে নিয়ে এখানেই থাকছেন তিনি। মতিন ডাক শুনে এগিয়ে এসে বিনীত স্বরে বলল, কও রিয়াদাব্বা, মাকে শাপলার আইডিয়া কে দিয়েছে? আমি গল্পে গল্পে কইতাছিলাম গ্যারামে আমরা শাপলা ফুলের বড়া খাই। ভাবি সাহেব হুইন্না কইল তারও লাগবো, তাই আইনা দিছি। কিন্তু ভাবি সাহেবে বড়া না বানাইয়া মিষ্টান্ন করতেছে। কি জানি কও তোমরা? ডেজার্ট? ডেজার্ট না, ডেঞ্জার। আমি আজ বাইরে খেয়ে নেব, চললাম। শান্তশিষ্ট শেখ প্যালেসের দেয়ালে দেয়ালে আজ কোলাহল দাপিয়ে বেড়াচ্ছে। দেবশিখার সদস্যরা ঘর আলো করে এসেছে মেয়ের নায়ন নিতে। ছেলে মেয়েদের হুড়োহুড়িতে পুরো বাড়ি চঞ্চল। বসার ঘরে সবাই আড্ডা দিচ্ছে। বড়রা রয়েছে ভেতরে। শুভা সোফায় 2 পা তুলে আসন গেড়ে বসে আছে। পাশে বসেছে অনন্ত। শাওন ফিশ কাটলেট এনে পরিবেশন করছে ভাই বোনদের। শুভা গরম কাটলেটে কামড় দিয়ে আফসোস করে বলল, আহারে, কতগুলো মাছের কাটলেট বানালে। আমার ভাগেরগুলো আস্তে রেখে দিতে, বিড়ালের জন্য নিয়ে যেতাম। শাওন চোখ গরম করে চাইল। নিজের বাড়িতে শত হ্যাংনামে গ্রহণযোগ্য, পরের বাড়ি এসেও একই আচরণ যে দৃষ্টিকটু, এটুকু আন্দাজ তার বোনের হয়নি। অনন্ত আয়েশ করে চিবুতে চিবুতে বলল, তোকে মাছুয়ার সঙ্গে বিয়ে দেব। তোর বর মাছ ধরবে আর তুই বিড়ালকে খাওয়াবি। শুভা রেগে মেগে ভাইয়ের বাহুতে এলো পাথারে কিল দেয়। দুজনে লেগে যায় ঝগড়া। একটু দূরেই জাওয়াদ ও নিঃশান্ত নিজেদের মধ্যে আলাপচারিতায় ব্যস্ত। নিঃশান্তের বাবা রিটায়ারমেন্টের পর
লেদারের বিজনেস শুরু করেছেন। পাশাপাশি মায়ের উত্তরাধিকার সূত্রে পাওয়া এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস। আশরাফুল আজাদের ইচ্ছে ছিল ছেলেরাই ব্যবসাটা দেখবে, কিন্তু দুটো ছেলের মাঝে সে ইচ্ছে ম্রিয়মান। জাওয়াদের আবার বিজনেসের দিকে অঢেল ঝোঁক। বিশ্ব অর্থনীতির মোটা বই তার প্রিয়, বাবার সঙ্গে সমান তালে ব্যবসা সামলায়। জাওয়াদ ও শান দম্পতিকে পর্যবেক্ষণ করে অনন্ত বিজ্ঞের মতো বলল, এমনিতেও ঠান্ডা মার্কা বাড়ি, তার উপর বউ আনতেছে আর এক ঠান্ডা মার্কা। তোদের বাচ্চা কাচ্চা বোবা হবে কি না আমার চিন্তা হচ্ছে। জাওয়াদ হেসে জবাব দিল, ব্যাপার না, বাচ্চা কাচ্চা হলে তোদের দিয়ে দেবো, কথাবার্তা শিখিয়ে দিস। শান বিমূঢ় হয়। চোখাচোখি হলো জাওয়াদের সঙ্গে। জাওয়াদ সূক্ষ্ম হেসে সকলের আড়ালে চোখ টিপল। ভাই বোনদের সামনে লজ্জায় শান দ্রুত স্থান ত্যাগ করে। তবে খাবার পরিবেশন করতে এসে জোরে খালা প্রসঙ্গটা এড়াতে না দিয়ে বললেন, এইবারই আগে এত ঠান্ডা মার্কা ছিল না। আমাগো মিহা মামনি কত যে ছটপট বাচ্চা ছিল, আমরা সবাই হ্যার পিছনে দৌড়াইয়া হাঁপাইতাম, কিন্তু ওর দুষ্টামি থামতো না। উল্টাপাল্টা কথা কইয়া কান ঝালাপালা কইরা দিত। আমাগো সেই দুষ্ট মামনি এখন সারাদিনে কয়টা কথা কয় তা হাতে গোনা যাইব। তোমরা ওরে বেশি বেশি সময় দিও। জরি খালার কথায় আড্ডার শূন্য স্থানটা প্রকট হলো। সবাই হলরুমে থাকলেও মেহজাবিন অনুপস্থিত। অনন্ত কাটলেটের প্লেট হাতে নিয়ে উঠে দাঁড়ালো, বলল, আমার বান্ধবী কই, এখনো নামলো না কেন নিচে? মনে তো হচ্ছে ওরাই নাই ওর নিতে এসেছে আজ। তাই তো, যাবি না কই? গলা মেলালো শুভা। জাওয়াদ আফসোস করে বলল, মেয়েটা যা ঘরকুনো হয়েছে, সকাল থেকে নাকি কি সব আঁকাআঁকি করছে। এই আঁকার অভ্যাসটা ওকে আরো বেশি একা করে তুলছে। মেহজাবিনের ঘরে ঢুকে অনন্ত থমকে গেল। বারান্দার দিক থেকে ভেসে আসা দুপুরের তেজদীপ্ত আলোয় ক্যানভাসে অঙ্কিত চিত্রটি দেখে যেন চোয়াল ঝুলে যাওয়ার জোগাড়। চমকে গেল শুভাও। ওরা দুজন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। মেহজাবিন তখন মন দিয়ে আইলাইনারের টান দিচ্ছিল চোখের পাপড়ির উপরি ভাগে। হুড়মুড় করে কেউ ঢুকায় লাইন গেল ছড়িয়ে। বিরক্ত চোখে চাইলেও পেছনে। নরম কণ্ঠে উষ্মা প্রকাশ করে বলল, মানে তোরা এমন কেন? একটু ধীরে সুস্থে নিজেদের পরিস্থিতি জানান দিলে কোন ক্ষতিটা হতো? অনন্ত তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, তার আগে তুই বল, আমি তোর ভীষণ অপছন্দের, তবে এটার মানে কি? অনন্তের দৃষ্টি অনুসরণ করে ক্যানভাসের দিকে তাকালো মেহজাবিন। সাদা ক্যানভাসে আর্মড ফোর্সের ইউনিফর্মে রাইফেলধারী এক সৈনিকের দুর্নিবার ভঙ্গির ছবি জলজল করছে, যার মুখটা অবশ্য আঁকা হয়নি। সারা বেলা এরই পেছনে সময় গেছে মেহজাবিনের। ও স্বাভাবিক গলায় বলল, সকাল থেকে তো এটাই আঁকতে গিয়ে লেট হলো। শুভা কাছে গিয়ে ছবিটা খেয়াল করলো। নিচে কালো অক্ষরে লেখা প্রেমনগরের প্রণয় কুমার। ও চোখ বড় বড় করে বলল, সর্বনাশ! জাবিনাপুর প্রণয় কুমার সেনা সদস্য? কবে থেকে রিলেশন? মেহজাবিন কপাল চাপড়ায়। এটা ওর কাস্টমারের চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করা ফটো। একজন পরিচিতের অনুরোধে কাজটা নিতে রাজি হয়েছে। মেয়েটি তার বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ করবে ছবিটা দিয়ে। তবে প্রেমনগরের প্রণয় কুমার ক্যাপশনটা জাবিনের দেওয়া। এই ক্যাপশনে মেহজাবিন তার অদেখা স্বপ্ন পুরুষের চেহারাহীন অবয়ব আঁকে, যেটা বেশিরভাগ সময়ই অস্পষ্ট ধাঁচের কিংবা পঙ্খিরাজ ঘোড়ায় চাপা রাজকুমার বেশে। তাই শোভা স্পষ্ট ও পোশাকের ছবিটা দেখে মনে করলো জাবিন আপুর হয়তো গোপনে কারোর সঙ্গে হৃদয়ের আঘাত আছে। মেহজাবিন ওদের সত্যিটা বলতে যাচ্ছিল, হঠাৎ ওর সতর্ক দৃষ্টি চলে গেল দরজার বাইরে। মনে হলো কেউ শুনছে তাদের কথা। গলা খাকারি টেনে মেহজাবিন সুর পাল্টে বলল, ঠিক রিলেশন নয়, তবে কি? অনন্ত আহত চোখে চেয়ে আছে। জাবিন ওকে বলল না? এত বড় কথা চেপে গেল। মেহজাবিন রহস্যের মশলা ছড়াতে উত্তর না দিয়ে হাসলো। তাতে ওদের ধারণা আরো গাঢ় হলো। নিশ্চয়ই গোপন কিছু আছে। অনন্ত তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, কিন্তু তুই তো এই পোশাকে পছন্দ করিস না। মেহজাবিন পর্যাপ্ত উত্তর হাত প্রায় বুদ্ধির কোষাগারে জবাব দেয়,
করি না সত্যি, তবুও কেউ কেউ এক্সপেকটেশনাল থাকে, যার প্রতি টান আসে, যাদের বেলায় অত যুক্তি তর্ক খাটে না। তুমি মুখটা আঁকুনি কেন? আমরাও দেখতাম তাকে। আসলে তার মুখটা এত সুন্দর যে ফুটিয়ে তুলতে সাহস পাচ্ছি না, পাশে নষ্ট করে ফেলি। নাকি আমাদের দেখতে চাও না? তেমন কিছু না। মেহজাবিন মনে মনে মজা পাচ্ছে। শুভা পুনরায় জিজ্ঞেস করলো, তার মুখটা কেমন? পটল চেরা চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, বাঁশির মতো নাক, আপেলের মতো গাল। মেহজাবিন হাওয়ার সঙ্গে উড়িয়ে দিল কথাটা। আরে এটা তো কবি বা লেখকের সৃষ্ট চরিত্র নয়, বাস্তবের মানুষ। তার ওপর সেনা সদস্য, তার চোখের তুলনা দিয়ে বলা যায় বুলেট চেরা চোখ, দৃষ্টিদয় বোমার মতো বিস্ফোরক ঠাসা, দুইনলা বন্দুকের মতো নাক, কণ্ঠস্বর যেন মেশিন গানের ব্রাশ ফায়ারের মতো গর্জে ওঠে। দোস্ত, তুই প্রেমিকের বর্ণনা দিচ্ছিস নাকি? অস্ত সমুদ্র সন্তশীল। মেহজাবিন দরজার বাইরে আর দৃষ্টি ফেলে স্ল্যাশের সুরে বলল, ধরে নে তাই। রুমের সামনের প্যাসেজ ওয়ে দিয়ে একজন মিলিটারি যাচ্ছিল। আন্দাজ করে মেহজাবিন এতগুলো কথা বলে ফেলেছে। নিঃশান্তের চলনের ছন্দও চেনে। অতীতে বহুবার এই পায়ের শব্দ শুনে সেই স্থান হতে নীরবে পলায়ন করেছে। আজ গায়ের জ্বালা থেকেই মধুমাখা একটা অপমান যেন ঠোঁটের আগায় সুরসুরি দিচ্ছিল। প্রেমিক পুরুষের বর্ণনার ছলে আয়েশ করে আরেকজনের বর্ণনা দিয়ে দিল। যাকে উদ্দেশ্য করে দেওয়া সে শুনেছে কিংবা বুঝেছে কিনা মেহজাবিন ধরতে পারল না। তবে বিপত্তি ঘটল অন্য জায়গায়। নিঃশান্ত একা আসছিল না, তার সঙ্গে ছিল জাওয়াদ। নিঃশব্দে চলাচল করে বলেই তার পদধ্বনি মেহজাবিনের কান স্পর্শ করেনি। অন্যদিকে বোনের উচ্চস্বরে বলা সম্পূর্ণ কথাটায় জাওয়াদ শুনে ফেলেছে। সে আর বোনের ঘরে ঢুকলো না, দরজার বাইরে থেকে আওয়াজ দিল, তোরা সব নিচে আয়, টেবিলে খাবার দেওয়া হয়েছে। শব্দগুলো কানে প্রবেশ করতেই মেহজাবিনের সর্বাঙ্গে শীতল স্রোতের ঢল নামে। চোখের কুটুরে উদিত হয় বিব্রত ভাব। এটা কি হয়ে গেল? জাওয়াত কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নিচে নেমে গেছে। যা ওর ভয়টা আরেকটু বাড়িয়ে দিল। নিঃশান্ত দরজা বরাবর দাঁড়িয়ে একবার দূর হতেই ক্যানভাসের ছবিটা নিবিষ্ট মনে দেখে। তারপর সেও কেমন যেন একটা থমথমে ভাব করে চলে গেল। মেহজাবিন মাথায় হাত দিয়ে বসে পড়ল। আজ অবধি ও যতবার মিথ্যা বলেছে সবকটার ফলাফল হাতে নাতে পেয়েছে। সেজন্য পারতপক্ষে মিথ্যাটাকে ও এড়িয়ে চলে। তবু মাঝে মাঝে মনের প্রবৃত্তিকে দমন করা যায় না। সংযম জিনিসটা কেন যে এত বছরেও আয়ত্তে আনতে পারল না। পর্বত ভেঙে ঝর্ণা তো ছুটিয়ে দিল, এবার জল কতদূর গড়াবে ভেবেই হাত পা ঠান্ডা হয়ে আসছে। শুভা বেশিক্ষণ এক জায়গায় থাকে না। সে কখন বেরিয়ে গেছে কে জানে। অনন্ত রাগে মুখ করে বেরিয়ে যাচ্ছিল। মেহজাবিন কাদু কাদু হয়ে ডাকে, অনন্ত। অনন্ত রাগে মুখ করে ফিরে চায়, হাত উঁচিয়ে বলে, কথা বলবি না আমার সঙ্গে? আমি তোর কেউ না, নয়তো এই গোপন খবরটা অন্তত জানাতে পারতাম। আমি হয়তো এতটাও ভরসাযোগ্য নই, না হলাম। থাক তুই তোর বুলেট চেরা প্রেমিককে নিয়ে। মেহজাবিনের দেহ মন চঞ্চলা হয়। ছুটে গিয়ে ওকে আটকায়। মিনমিনে ধীর স্বরে বলে, দোস্ত বিলিভ মি, আমার কেউ নেই, ওটা মজা করে বলেছি। হ্যাঁ, আর মজা করে ছবিটাও এঁকে ফেলেছিস। বেঈমানের বেঈমান। কথা বলবি না আমার সাথে? ওটা কাস্টমাইজ ছিল, নয়তো আমার কিসের ঠেকা। মিলিটারিদের ছবি আঁকবো, অর্ডারের ডেলিভারিটা তোকে দিয়ে দেওয়াবো, তখন নিশ্চয়ই অবিশ্বাস করবি না। অনন্ত ঠোঁট টিপে ভাবল খানিক। আসলে মেহজাবিনের আগের কথাটাই বিশ্বাস করতে অসুবিধা হচ্ছিল ওর। যে মেয়ে অপরিচিত কারোর সঙ্গে কথাই বলতে পারে না সে হুট করে প্রেমে পড়েছে, তাও আবার গোপনে, এটা মানতে কষ্ট হচ্ছিল। তবু একটা সন্দেহ এড়ানো গেল না। তবে তুই ফটোটার নাম প্রেমনগরের পয়ন্নগর কেন দিয়েছিস? এর দ্বারা কি বোঝায়? যে মেয়েটা তার বয়ফ্রেন্ডের জন্য বানাতে চেয়েছে সে নিজেও নাকি ডিফেন্সে জব করে শুনেছি। খুবই কাঠখোট্টা স্বভাবের, অত রোম্যান্টিক কথা টথা বলতে পারে না। তাই বলেছে আমি যেন সব প্রস্তুত করে দেই। তাই ভাবলাম আমার
প্রেমনগর যেহেতু শূন্য পড়ে আছে, অন্যের প্রেমনগরের প্রণয় কুমারকেই না হয় নামটা দিই। নাথিং সিরিয়াস, কিন্তু গল্প বানাতে গিয়ে তো অকাজ করে ফেললাম। ভাইয়া শুনে ফেললো। আমি কেন ফেসে যাই প্রতিবার? মানুষ এত এত অন্যায় করে পার পেয়ে যায়, আমি সামান্য মিথ্যাটা বলতে গিয়েই ফেসে যাই। মেহজাবিনের চোখের কোণে অবরুদ্ধ অশ্রু উকি দিতে থাকে। সব শুনে অনন্ত হু হু করে হেসে ফেলল। শক্ত হাতে বেকট তালির ধ্বনি তুলে বলল, বেশ হয়েছে, এবার দেখব আসল মজা। বিপদে কাউকে পাশে না পেয়ে মেহজাবিন আহত হলো। ছড়িয়ে যাওয়া আইলাইনারের কালিটা শুকিয়ে গেছে। টিস্যু দিয়ে সেটুকু ঘষে তুলে পাফ বুলিয়ে নেয় সারা মুখে। ভেজা চুল পিঠময় ছড়িয়ে দিয়ে রুম থেকে বেরোয়। প্রস্থানের আগে কি ভেবে যেন একবার পিছু ফিরে ক্যানভাসের দিকে চায়, এরপর কড়া চাহনি নিক্ষেপ করে চলে যায়। তপ্ত আকাশের গা বেয়ে মসৃণ ধারায় নামছে সোনালি কিরণ। প্রকৃতির বুকে খা খা তোলা দুপুর মোমের মতো ক্ষয়ে যাচ্ছে মৃদু গতিতে। সূর্য এখন পশ্চিমের রাজপথে ধাবমান। মেহজাবে নিচে এসে বসার ঘরের সুবিশাল জানালার সামনে শিউলি ফুলের মতো আলতো স্পর্শে ছড়িয়ে থাকা রোদে ভেজা চুলগুলো মেলে ধরল। রসমের মতো মসৃণ জটহীন সোজা চুলগুলো রোদ মেখে চিকচিক করে। মিসেস সুমা মেয়েটিকে যতবার দেখেন মনে হয় একটা জ্যান্ত পুতুল চলাফেরা করছে বাড়িতে। কি যেন একটা অব্যক্ত শূন্যতা বুকের ভেতর ঘুরপাক খায় তখন। সুলতান শেখের দ্বিতীয় স্ত্রী মিসেস সুমা। প্রথম স্ত্রীর মৃত্যুর পর করতে শূন্য সংসারের হাল ধরতে শেখ প্যালেসে প্রবেশ ঘটে ওনার। স্বামীর আগের ঘরের দুই ছেলে মেয়ে অত্যন্ত ভদ্র ও নির্বিবাদী বলে ওনাকে সম্মানের সাথে মেনে নেয়, ডাকে আম্মু বলে। কিন্তু সেই ডাকে মমত্বের চেয়েও সামাজিকতার প্রভাবটাই বোধহয় প্রকট। মিসেস সুমা জাওয়াদ ও মিহার জীবনে যে কোনো সিদ্ধান্তে প্রভাব বিস্তার করতে পারেন। মনের উপর কতটুকু প্রভাব বিস্তার করতে পারেন তা প্রশ্নবিদ্ধ। ফলে দূরত্বের অদৃশ্য দেয়াল রয়ে গেছেই। বিত্ত বৈভবের আড়ালে তা কারোর চোখে পড়ে না অবশ্য। মিসেস সুমা আয়োজনের তদারকির ফাঁকে বললেন, রোদে বেশিক্ষণ থেকো না মিহা, মাথা গরম হবে। মেহজাবিন শুনল তবে মানল না। ভাইয়া বসে আছে হল রুমে। কাছে গেলে যদি জিজ্ঞাসাবাদের কবলে পড়তে হয়, জাবিন ঠিক করে ভাইয়াকে একা পেলে নিজে থেকে জানাবে ব্যাপারটা বানোয়াট। ওর প্রেমনগর সম্পূর্ণ ফাঁকা, একদম চৈত্র তপ্ত মাঠের মতোই নিরাক। প্রণয় কুমারের ছায়াটাও নেই তাতে। খাওয়ার সময় জাবিনকে ভাইয়ের পাশেই বসতে হলো। ভাগ্য অনুকূলে বিধায় যাওয়া তোকে কিছুই জিজ্ঞেস করলো না। একবার শুধু বলল, চুল বেঁধে খেতে বসতি। একদম স্বাভাবিক স্বর, তাতে রুষ্টতার সামান্যতম আঁচ নেই। জাবিন ওড়না দিয়েই ভালো মতো চুলগুলো আড়াল করে নেয়। খাবার টেবিলেই আলোচনা বসলো রিসেপশনের দিন ঠিক করার। শাওনের মামারা দেশে ফিরবে 2 সপ্তাহের মধ্যে। তখনই জমকালো আয়োজন হবে। দুই বাড়িতেই প্রথম বিয়ে এটা, সুতরাং অনুষ্ঠান থেকে কোনো আত্মীয়কে বাদ রাখতে চান না। আয়োজনে কোনো ত্রুটি রাখা যাবে না। আজ শাওনকে বাপের বাড়িতে নিয়ে যাওয়া হবে। একেবারে অনুষ্ঠানের পরেই পুনরায় কন্যা শ্বশুর বাড়ি আসবে। তবে জাওয়াদের শ্বশুর বাড়ি যাওয়া নিয়ে কোনো বাধা নেই। চাঁদনি বেগম বললেন। মেহজাবিনের মুখ দেখে মনে হলো তার ইচ্ছে নেই, তাই মিসেস সুমা বললেন, লেখাপড়া তো লাঠে উঠেছে বিয়ের চক্করে, ভার্সিটির মুখ দেখছো না একজনও। তার সে কদিন বাদেই তো আবার যাওয়া আসা লেগে যাবে, এখন থাক। শাওনের অত ভার্সিটি যাওয়া হচ্ছে না, দুজনেও বাড়ি থেকে একসঙ্গে যাবে না। জাবিন পরশু আমার সঙ্গে আবার ফিরে আসবে, তুমি চিন্তা করো না। অতঃপর ঠিক হলো মেহজাবিনও যাচ্ছে ভাইয়া ভাবির সঙ্গে। রওনা হওয়ার সময় শুভা নিশান্তের কাছে এসে দাঁড়ালো। ভাইয়া বলেছে স্কুটির চাবি দেবে, মানে দেবেই। আদরে বিড়ালের মতো নিশান্তের বাহুতে গাল ঠেকে দাঁড়ায় ও। দু চোখে উপচে পড়া আবদার। নিশান্ত এক মুহূর্তে এই মেয়েটির মনোভাব বুঝে যায়। কঠোর চোয়ালে নমনীয়তা আসে, কণ্ঠে নামে স্নেহের সূক্ষ্ম স্পর্শ। পকেটে হাত গুজে বলে, এখন কোথায় যাবি শুনি? ভেটেরিনারি হাসপাতালে যাব একটু, ওখান থেকে সোজা দীপশিখায়। সন্ধ্যার পর ফেরা যাবে না, নয়তো চাবিটা নিয়ে দাদির সিন্ধুকে তুলে রাখবো। নিশান্ত তর্জনী ডগায় চাবি রিং ঝুলিয়ে পকেট থেকে হাতটা বের করলো। শুভা ছু মেরে সেটা নিয়ে হেসে বলল, সন্ধ্যার আগেই ফিরবো, এখন আসি। কই যাস? স্কুটার আনতে হলে বাড়ি ফিরতে হবে না? তোমরা ধীরে সুস্থে ফেরো, আমার তাড়া আছে। 3টে গাড়িতে সবাই রওনা হবে বাড়ির পথে। বড়রা সব এক গাড়িতে উঠল।
অন্য দুটি গাড়ি নিঃসন্ত জাওয়াদের, কিন্তু বড়দের গাড়িটা বের হবার পর জাওয়াদ মত পাল্টালো। নিঃশান্তের কানে কানে কিছু বলতেই সে মুচকি হেসে মাথা নাড়ল। অনন্তকে উদ্দেশ্য করে বলল, চল আমরা এগোই। মেহজাবিন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। ভাইয়া ভাবের অভিপ্রায় ও ধরতে পারবে না, এতটা বোকা না। নবদম্পতিকে বিরক্ত করার মানেই হয় না। এদিকে যাওয়ার আর একটাই পথ, নিঃশান্তের গাড়ি। মেহজাবিনের সর্বাঙ্গে বিদ্রোহ মাথা চারা দেয়। এতই দৈন্য দশা এলো যে ওই মুডি মিলিটারির গাড়িতে উঠতে হবে। ড্রাইভিং সিটে নিঃশান্ত, অনন্ত তার পাশের সিটে বসে ডাকলো, জাবিন চলে আয়। মেহজাবিন স্থানে অনর নিস্তরঙ্গ স্বরে অনাগ্রহ মিশিয়ে বলল, আমি বরং না যাই, তোরা চলে যা। শাওনর কথায় দাঁড়িয়ে পড়ল। ও জানে মেহজাবিন নিঃশান্তকে অপছন্দ করে, তাই যেতে চাইছে না। এদিকে জাওয়াদ তাকে নিয়ে একান্তে কিছু মুহূর্ত ব্যয় করতে চাইছে। ফলে জাওয়াদের গাড়িতে মেহজাবিনকে নেওয়ার কথাটা জোর দিয়ে বলতেও পারছে না। একদিকে স্বামীর মন রাখতে হবে, অন্যদিকে ননদরূপী বন্ধুর মনটাকে অগ্রাহ্য করতে পারছে না। ক্ষীণ প্রতিবাদ করে বলল, এক কাজ করি, তোর ভাইকে বলি তোকে দীপশিখায় নামিয়ে দিতে। আরে না না না, আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না। তোদের জীবনের সবচেয়ে সুন্দর সময় এখন, স্মরণীয় করে রাখ। মেহজাবিনের কথায় নিঃশান্ত মাথা এগিয়ে একবার ওর দিকে চাইল। গম গমের স্বরে বলল, সবই তো বুঝতে পারছো, তাহলে শুধু শুধু নিজের সঙ্গে ওদেরও সময় নষ্ট করছো কেন? তুমি যেতে চাইছো না শুনে যে ওরা দ্বিধায় ভুগছে, এটুকু তো আলাদা করে বলে দিতে হবে না? আমার গাড়িতে উঠতে সাহস হচ্ছে না, নাকি ভাবছো তোমায় পাচার করে দেব? কথার তীর সরাসরি গায়ে বিঁধল জাবিনের। জাওদের গাড়িটা পথে নেমেছে। সে হাতের ইশারায় শাওনকে আসতে বলল। জাবিনের ক্ষিপ্ত চোখ দুটির দিকে চেয়ে শাওন আস্তে করে বলল, মানছি নিশান্ত ভাইয়ার প্রতি তোর মনে ক্ষোভ আছে, কিন্তু এভাবে নিজেকে গুটিয়ে রেখে আরও প্রমাণ করছিস তুই কতটা ভীতু। নিজের দুর্বলতা কিন্তু অন্যের সামনে দেখাতে নেই, তাতে অন্যেরা পেয়ে বসে। আমার পরামর্শ, তুই নিজেই এই দুর্বলতা থেকে এবার কাটিয়ে ওঠ। শাওন চূড়া হেসে চলে গেল। নিঃশান্ত পুনরায় আওয়াজ দিল, মেহজাবিন, না গেলে বলে দাও আমরা চলে যাই। জাবিন তপ্ত শ্বাস ফেলে গাড়িতে উঠে বসলো। দরজা লাগালো সশব্দে, তাতে সম্পূর্ণ গাড়িটা দুলে ওঠে। অনন্ত চমকে বলে, কিরে মেয়ে, গায়ে জোর দেখাচ্ছিস নাকি? তোদের মতো বডিওয়ালার সঙ্গে অধম আমি গায়ের জোর দেখাবো? আমার ঘাড়ে কটা মাথা? হ্যাঁ, গায়ের জোর না থাকলেও চাপার জোর 16 আনা। কটাক্ষের শব্দগুলো নিক্ষেপ করে নিঃশান্ত চোখ দুটো সানগ্লাসে ঢেকে নিল। গাড়ি চলল ঊর্ধ্বশ্বাসে। যাত্রা পথের সম্পূর্ণ সময়টাতে মেহজাবিনের কানে হেডফোন লাগানো ছিল। গান মোটেও বাজছিল না, তবে সে ভাবখানা এমনই করছিল যে নিবিড় মনে তেমন কিছু উপভোগ করছে। মনের সন্দেহ জেগেছিল, যদি তার গান শোনার মাঝে দুই ভাই তাকে নিয়ে কিছু বলা বলি করে, যদি শুনতে না পায়। তাই একটু চালাকি করতে হলো। এতে যেমন সে খুবই স্বতঃস্ফূর্ত আছে সেটা বোঝানো গেল, আবারও একই সাথে সম্মুখের কালো গগলস পরা ব্যক্তিটাকে উপেক্ষা করা গেল। তবু কোনো এক অস্বস্তিতে মনের মাঝে খুঁতখুঁতে ভাব এড়ানো যায় না। রিয়ার ভিউ মিররে নিঃশান্তের কালো গ্লাসে আটা চোখ দুটি দেখা যাচ্ছিল না, বোঝা যাচ্ছিল না চোখের মনেই কোথায় নিবদ্ধ। পথেই হবে নিশ্চয়ই, নয়তো এমন ফাস্ট অ্যান্ড স্মুথলি ড্রাইভ করছে কি করে? মেহজাবিন আর চোখে নিঃশান্তের মুখের এক পাশ দেখতে পাই। চোয়ালের পেশি স্বভাবসুলভ টান টান ছিল। অনন্তের সঙ্গে হালকা স্বরে ফুটবল টুর্নামেন্ট নিয়ে আলাপ করছে। মেহজাবিনের অতি অপছন্দের খেলা। বিশ্বকাপে মেসিকে সাপোর্ট করা ছাড়া ফুটবলের আর কিছুতেই আগ্রহ নেই ওর। শেখ বাড়ি আর্জেন্টিনা সাপোর্টার, আজাদ বাড়ি ব্রাজিল। দুই দল মুখোমুখি মাঠে নামলেই একমাত্র এই দুই বাড়ির মাঝে বিস্তর বিতর্ক দেখা যায়, সেও এক অন্যরকম আনন্দের। ভাবনার মাঝে গাড়ি ব্রেক কষল। চালক এতটাই ব্যাগে ব্রেক কষল যে নধর দেহখানি গদির উপর অসাবধানে নির্ভাবনায় ফেলে রাখা জাবিন সামলাতে পারল না। সিট বেল্ট না বাঁধায় সজনে মুখটা গিয়ে ধাক্কা খেল সামনের সিটে। কিছুক্ষণের জন্য চেতনারহিত হলো তার। নাকে ব্যথা পেল ভীষণ। কপাল কুঁচকে নাক দোলে তীব্র অসন্তোষে তাকালো নিঃশান্তের দিকে। অনন্ত নিজেও একটা ঝাঁকুনি খেয়েছে সিট বেল্ট থাকায় রক্ষে। ও জাবিনকে একবার খেয়াল করে ভাইকে বলল, এটা কি হলো ভাই? অনেক দিন পর স্পিডে ড্রাইভ করলাম,
থামতে ইচ্ছে করছিল না, তাই গন্তব্যে এসেও গতি কমাতে পারিনি। মাই মিস্টেক। অতি নির্বিকার স্বরে বলল নিঃশান্ত। জাবিনের বিশ্বাস হলো না। আর মনে হলো ওঠার সময় সে যেমন সজোরে দরজা আটকে ছিল তারই সুর তুলল এই রুক্ষ মূর্তি মানব। জাবিন গাড়ি থেকে নামলো চাপা রাগ নিয়ে। নাকে ব্যথা দেওয়ার প্রতিক্রিয়া স্বরূপ এবারও সজোরে দরজা বন্ধ করলো। নিঃশান্তকে রাগ দেখাতে পারছে না, তার জিনিসপত্রের উপরই না হয় দেখাক। শখের গাড়ির সঙ্গে এহেন দুর্ব্যবহার দেখে নিঃশান্ত থামথমে চোখে চেয়ে রইল কিছুক্ষণ। এরপর গাড়িটা পার্কিং করতে চলে গেল। অনন্ত নিকটে এসে বলল, বেশি ব্যথা পেয়েছিস? না, শুধু আমার নাকটা বোচা হয়ে গেছে। অনন্ত দুষ্টু হেসে বলল, তুই তো আগেরই বুঝি। মেহজাবিন চোখ পাকায়। নারীর সুলভ সৌন্দর্যের মাঝে তার নাকের গড়ন যথেষ্ট উন্নত ও প্রশংসিত। বুচে নাকের শোভা পর্যন্ত ওর নাকের প্রশংসা করে বলতো, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।